হঠাৎ রানীর ফোনে একটি মেসেজ আসে এবং মেসেজ দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। আর সে মনে মনে বলে, এ কি, আর মাত্র 10 দিন পর পরীক্ষা? এভাবে 10 দিন আগে কেউ নোটিশ দেয়? এই 10 দিনে আমি কিভাবে পড়াশোনা শেষ করব? এই কলেজ কর্তৃপক্ষগুলো না প্রতি বছর এমন করে। ওদের হাতে যদি থাকতো, ওরা পরীক্ষা দিনেই নোটিশ পাঠাতো। এই বলে রানী তার সমস্ত বইপত্র নিয়ে পড়তে বসে। রানী হোটেল ম্যানেজমেন্টের কোর্স করছিল। এটা তার ফাইনাল ইয়ার ছিল। সে পড়াশোনাতে খুবই মেধাবী ছিল আর তার স্বপ্ন ছিল একটি বড় কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করবে। এর জন্য সে অনেক পরিশ্রমও করছিল। সে সবেমাত্র বই খুলে পড়তে বসেছিল। এমন সময় তার বড় বৌদি ছবি সেখানে আসে আর বলে, আরে রানী, একবার দৌড়ে দোকান যাও তো, ছোটন স্যান্ডউইচ খাবে, একটু পাউরুটি এনে দে না। বৌদি, আমি তো পড়তে বসছি, আর মাত্র 10 দিন পর আমার পরীক্ষা, আমি পরে এনে দেব। আরে বাবা, পাশের দোকান থেকে একটা পাউরুটি আনতে কত সময় লাগবে? খুব জোর 10 মিনিট, যাবি আর আসবি তো। এই বাচ্চা ছেলেটা কি এতক্ষণ ধরে বসে থাকতে পারবে? এরপর রানী অনিচ্ছা সত্ত্বেও পাউরুটি আনতে চলে যায়। পাউরুটি এনে সে আবার ঘরে পড়তে বসে। সে সবে বইটা খুলে বসেছিল। এমন সময় তার বৌদি আবার আসে। ছোটনকে তার সামনে বসিয়ে দিয়ে বলে, রানী, ছোটন খুব দুষ্টুমি করছে, ওকে একটু ধর তো। এই, চুপচাপ এখানে বস, আমি স্যান্ডউইচ করে নিয়ে আসছি, পিসি গালে গালে খাইয়ে দেবে। এই বলে ছবি সেখান থেকে চলে যায়। রানী মনে মনে বিরক্ত হয়, কিন্তু তার কিছু করার ছিল না। সে ছোটনকে নিয়ে বসে থাকে। এভাবেই তাকে সামলাতে, স্যান্ডউইচ খাওয়াতে এবং নিয়ে খেলতে তার 2 ঘন্টা কেটে যায়। 2 ঘন্টা পর ছবি এসে ছোটনকে নিয়ে যায়। তখন রানী মনে মনে ভাবে, ধুর, এভাবে হচ্ছে না, আমি বরং ছাদে গিয়ে পড়তে বসি। ওখানে নিরিবিলিতে ভালো করে পড়তে পারবো, আর কেউ বিরক্তও করতে পারবে না। এই বলে রানী বই খাতা নিয়ে ছাদের উপরে যাওয়া শুরু করে। ঠিক এমন সময় তার ছোট বৌদি লতা 2টো বড় বালতি করে 2 বালতি কাপড় নিয়ে রানীর সামনে রেখে দেয়। রানীর সামনে রেখে বলে, এই রানী, তুই উপরে যাচ্ছিস? হাতে করে বালতি 2টো নিয়ে যা তো, কাপড়গুলো ছাদে মেলে দিবি কেমন? কিন্তু বৌদি, আমি তো পড়াশোনা করতে যাচ্ছি, এত কাপড় মেলতে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। দূর বাবা, সারাক্ষণ খালি পড়া আর পড়া। এই 2 বালতি কাপড় মেলতে তোর কতক্ষণ সময় লাগবে? খুব জোর 10 মিনিট। কাপড়গুলো মেলে দে, তারপর যত পারিস পড়বি। বাধ্য হয়ে রানী বালতিগুলো নিয়ে ছাদে কাপড় মেলতে যায়। এত কাপড় মেলতে মেলতে তার প্রায় 40 মিনিট সময় নষ্ট হয়ে যায়। এরপর আবার তার বৌদিরা তাকে অন্য কাজ দিয়ে দেয়। এভাবেই সারাদিন তারা রানীকে ব্যস্ত রাখে। সে এক পাতাও পড়া করতে পারে না। রাতে খাওয়া দাওয়ার পর রানী বসে বসে ভাবে, এভাবে দিন কাটতে থাকলে তো আমি পরীক্ষায় ফেল করব। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এক কাজ করি, এবার নিশ্চিন্তে পড়াগুলো করে ফেলি। এই বলে রানী সারা রাত জেগে পড়াশোনা করে। পরের দিন সকালে লতা ছবিকে বলে, দিদি, আমাদের প্ল্যান কিন্তু সফল হচ্ছে না। আমি কালকে রানীকে সারাদিন কাজে ব্যস্ত রেখেছিলাম, কিন্তু রাতে যখন জল খেতে উঠি তখন দেখি ও রাত জেগে পড়াশোনা করছে। আরে এভাবে তো ও পরীক্ষায় পাশ হয়ে যাবে। পড়াশোনা বেশি শিখে শেষে আমাদের কাছ থেকে জায়গা জমি সবকিছুর হিসাব চাইবে। না না, এটা হতে দেওয়া যাবে না। ওর একটা ব্যবস্থা করতেই হবে। দিদি, আমরা যদি প্ল্যান করে ওর ফাইনাল পরীক্ষাটা ক্যান্সেল করিয়ে দিই, ও যদি পরীক্ষাই না দিতে পারে, তাহলে আর আমাদের সমস্যাই থাকবে না। এই বলে 2 যা মিলে প্ল্যান করে। এরপর তারা তার শাশুড়ি এবং স্বামীদের কাছে যায়। সেখানে গিয়ে ছবি বলে, জানেন মা, আজ কি হয়েছে? আমার খুড়তুতো বোনের ননদের ডিভোর্স হয়ে গেছে। সে কি? তার তো এই সবে মাত্র 1 মাস বিয়ে হয়েছিল, এর মধ্যেই ডিভোর্স হয়ে গেল? কিন্তু কেন? তবে আর কি বলছি, ও খুব পড়াশোনা করতো। শ্বশুর বাড়ি থেকে বারণ করা সত্ত্বেও কারুর কথা শোনেনি। শেষে ওরা বিরক্ত হয়ে মেয়েকে বাড়িতেই বসিয়ে দিয়ে গেছে। কে আর চাইবে বলুন, বিয়ে করে বৌমাদেরকে বাড়িতে পড়াশোনা করাবে বসিয়ে বসিয়ে? এ বাবা, শুনেছি নাকি তোমার ওই খুড়তুতো বোনের ননদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছিল। আর খরচ 50 লাখ টাকা জলে গেল। তাছাড়া এত ভালো পরিবারে বিয়ে হয়েছিল, সেখানে রাজরানী হয়ে থাকতো, নিজের জেদে সবটা মাটি করলো। আমার তো খালি একটাই চিন্তা, রানীর যা পড়াশোনা করার নেশা, ওর জীবনেও এরকম না দুর্ঘটনা ঘটে যায়। ওরকম বললে হবে নাকি? আমরা সেরকম ঘটনা ঘটতেই দেব না। রানী আমাদের একমাত্র ননদ, আমরাও ভালোভাবে ওর বিয়েটা দিতে চাই। এবার ও যদি বোঝে তবেই তো সবকিছুটা ঠিকঠাক ভাবে হবে। এভাবেই 2 যা মিলে বাড়ির ছেলেদের ও শাশুড়ির মনে খারাপ চিন্তা ঢোকাতে থাকে। শেষমেশ তাদের শাশুড়ি বলেন, বাবা, বৌমারা কিন্তু ঠিক কথাই বলছে। আমার তো মনে হয় রানীকে আর পড়াশোনা না করতে দেওয়াই ভালো। কিন্তু মা, ফাইনাল পরীক্ষাটা অন্তত দিতে দাও। আরে বাবা, তোমরা বুঝছো না, দিদি ফাইনাল পরীক্ষা দিয়ে দিলে, ভালো নম্বর পেয়ে পাশ করলে ওর পড়ার জেদ কি কমে যাবে? এই কথাটা তুমি ঠিক বলেছো।
এভাবেই তারা ঠিক করে যে তারা রানীকে আর পড়াশোনা করাবে না। লতা সঙ্গে সঙ্গে রানীর ঘরে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে রানীর চোখে জল চলে আসে। সে তার দাদা ও মায়ের কাছে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু কেউই তার কথা শোনে না। শেষে কাঁদতে কাঁদতে রানী তার বই খাতা সব আলমারির ভেতরে তুলে রেখে দেয়। এরপর সে বসে বসে চিন্তায় ডুবে যায়। সেদিন না খেয়ে কেঁদে কেঁদে তার দিন কাটে। রাত্রিবেলা তার মাথায় জেদ চাপে এবং সে বলে, বৌদি, তোমরা আমার সাথে ঠিক করোনি। তোমরা যেভাবে আমার পড়া ছাড়িয়ে দিয়েছো, আমার জীবনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছো, আমিও এর বদলা নেব। আমিও দেখিয়ে দেব যে তোমরা কত বড় ভুল করেছো। পরের দিন সকাল সকাল রানী ঘুম থেকে উঠে যায় এবং রান্নাঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দেয়। তার দুই বৌদি তাকে দিয়ে প্রত্যেকটা কাজ করায় এবং নিজেরা সারাদিন ঘুমিয়ে ফোন দেখে সময় কাটাতো। রানীও চুপচাপ সমস্ত কাজকর্ম করে। সে তার দুই বৌদিকে একেবারে কাজে হাতই লাগাতে দিচ্ছিল না, উল্টে তাদের যত্ন করছিল। সময় মতো তাদেরকে চা দেওয়া, খাবার দাবার তৈরি করে দেওয়া, এই সবই করছিল। বিকেলে তার দাদারা ফিরে এলে তাদেরও জন্য চা জলখাবার বানিয়ে নিয়ে যায় এবং বলে, দাদা, আমি ভাবছিলাম কি, আর কদিন পরেই তো আমার বিয়ে হয়ে যাবে। তোমরা যদি আমার উপরে তোমাদের সংসারের পুরো দায়িত্বটা দিয়ে দাও, তাহলে আমি সবকিছু আগে থেকেই শিখে নিতে পারবো। শ্বশুরবাড়িতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। রানী নিজে থেকে বিয়ে করতে চাইছে এবং সমস্ত দায়িত্ব নিতে চাইছে। এই কথাটা শুনে তার দাদা এবং মা খুবই খুশি হয়ে যায় এবং বলে, আরে মা, আমরা তো এটাই চাই। তুই এক কাজ কর, তুই আজ থেকেই বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নে। তুই কি করতে চাস বল, আমরা তোকে তোর মতো করেই সবকিছু ছেড়ে দিতে চাই। দাদা, তোমরা বৌদিদেরকে সংসার খরচের জন্য কত টাকা করে দাও? আমরা 25,000 করে 50,000 টাকা দিই। তোর যদি এতে না হয় তাহলে আমরা আরো কিছু দিতে পারি। আরে দাদা, এত টাকা লাগবে না। তোমরা এক কাজ করো, তোমরা দুজনে 15,000 করে 30,000 টাকা আমাকে দাও, আর বাকি 20,000 টাকা তোমরা তোমাদের নিজেদের কাছে জমা রাখো। তুমি দেখবে আমি 30,000 টাকাতে সুন্দরভাবে সংসার চালিয়ে দিতে পারবো। রানীর কথা শুনে তার দুই দাদা খুবই খুশি হয়ে যায়। তারা এমনিতেও তাদের বইয়ের উল্টোপাল্টা খরচ এবং বারবার টাকা চাওয়া এই অভ্যেসে বিরক্ত হয়ে উঠেছিল। তারা তাদের বউদেরকে ডেকে বলে, শোনো, আজ থেকে তোমাদের যা যা দরকার তোমরা রানীর কাছ থেকে চেয়ে নেবে। এখন থেকে ঘরের সমস্ত খরচের টাকা ওর কাছেই থাকবে। আর হ্যাঁ, কোনো বাজে খরচ না হয়। এই কথা শুনে দুই বউ রানীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তাদের প্ল্যান তাদের দিকেই উল্টে পড়ে। এবার থেকে তাদের প্রত্যেকটা ব্যাপারে রানীর কাছে এসে হাত পাততে হবে। একদিন রানী তার ঘর থেকে বের হচ্ছিল, এমন সময় তার বড় বৌদিকে ফোনে কথা বলতে শোনে। ভাই, আমি এখন কিছুই করতে পারবো না। আগে তোর জামাইবাবুকে না বলে লুকিয়ে লুকিয়ে তার কাছ থেকে টাকা চুরি করতাম। সংসারে টাকা চুরি করে তোকে অনেক টাকা দিয়েছি। এখন আমাদের হাত বাঁধা, কারণ সবকিছু রানীর হাতে। আমি কিভাবে টাকা নিয়ে তোকে দেবো বল? ও সবকিছুর হিসাব চাই। সব কথা রানী তার ফোনে রেকর্ড করে নেয়। পরের দিন ছবি এসে রানীকে বলে, রানী, আমাকে 1000 টাকা দাও তো, আমার একটু দরকার আছে। কি দরকার বৌদি? আমাকে পরিষ্কার করে বলো না। কি দরকার না দরকার সবকিছু তোমাকে বলতে হবে নাকি? ও নিজের বেকার ভাইকে দেবে, তাই তো? রানীর কথা শুনে ছবি চমকে ওঠে। সে কথা অস্বীকার করছিল। তখনই রানী তার ফোনের রেকর্ডটা চালিয়ে দেয়। এভাবে ছবি ধরা পড়ে যায় এবং সে কেঁদে কেঁদে লতার চুরির ব্যাপারগুলো সব বলে দেয়। রানী তখন তাদেরকে বলে, বৌদি, তোমরা আমার জীবনটাকে না নষ্ট করেছো। এবার আমি এসব কথা বাড়ির লোকেদেরকে বলবো। দেখো এবার তোমাদের সাথে কি হয়। রানীর কথা শুনে দুই বৌদি ভয়ে তার কাছে হাত জোড়ো করে এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। এরপর তারা দুজনে গিয়ে বাড়ির সবার সামনে রানীর পড়াশোনার জন্য বোঝাতে থাকে। যেমন ভাবে তারা তার পড়া বন্ধ করার জন্য সবাইকে বুঝিয়েছিল, এবারেও তারা সেই রকম কৌশল ব্যবহার করে আবার সবাইকে রানীর পড়াশোনা করার জন্য রাজি করিয়ে দেয়। এভাবেই রানীর কাজ হয়ে যায় এবং সে ফাইনাল পরীক্ষা দিয়ে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে তার স্বপ্ন পূরণ করে। সবিতা দেবী তার দুই ছেলে রাজু, অভি ও মেয়ে চঞ্চলকে নিয়ে সুরাজপুরে বসবাস করতেন। সবিতা দেবীর দুই ছেলেই হ্যান্ডসাম ছিল আর ভালো চাকরিও করে। তাই সবিতা দেবী তার ছেলেদের বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন। অনেক দেখাশোনার পর সবিতা দেবী দুটো মেয়ের ছবি দেখে পছন্দ করেন। সেসব নিয়েই মেয়ে চঞ্চলের সঙ্গে আলোচনা করছিলেন। ঠিক তখনই ছোট ছেলে অভি বলে, তোমরা কি করছো মা? মনে হচ্ছে কিছু আলোচনা করছো। কি আলোচনা করছো শুনি আমি একটু। সব সময় মাকে নিয়ে বসে বসে কি গল্প করছো কে জানে। এই দেখো, তোমাদের দুই ভাইয়ের জন্য আমি বিয়ের সম্বন্ধ করছি। এই দেখো ছবি, তোমার জন্য এই মেয়েটাকে পছন্দ করেছি, আর তোমার দাদার জন্য এটাকে পছন্দ করেছি। এই বলে সবিতা দেবী দুইটি মেয়ের ছবি অভিকে দেখায়। ছবি দুটো দেখে অভি মাকে বলে, মা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি অন্যজনকে মনে মনে পছন্দ করে রেখেছি, তাকেই বিয়ে করব। মা, আমি রিয়াকে ভালোবাসি। রিয়াকে ছাড়া আমি বাঁচবো না।
রিয়াকে যদি বিয়ে করব করব, না হলে আমি বিয়েই করব না। মা, তুমি যদি মনে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও, তবুও আমি কাউকে বিয়ে করতে পারবো না। ছেলের কথা শুনে সবিতা দেবী ছেলের দিকে তাকিয়ে বলেন, বোকা ছেলে আমার, মা কি কখনো ছেলের কথায় কষ্ট পায়? ছেলেদের খুশি মায়ের খুশি। তোর যখন রিয়াকেই পছন্দ তখন তুই রিয়াকেই বিয়ে কর। এই কথা বলে সবিতা দেবী হা হা করে হেসে ওঠে। তারপর দুই ছেলের বিয়ে হয়ে যায়। রাজু গ্রামের মূর্খ মেয়ে কাজলকে বিয়ে করে। অভি নিজের পছন্দ করা মডার্ন মেয়ে রিয়াকে বিয়ে করে। তারপর দুই ছেলেই বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসে। তখন সবিতা দেবী তার দুই বৌমাকে বরণ করতে আসেন। এসো বৌমা, তোমরা ভিতরে এসো। চঞ্চল, বরণডালাটা নিয়ে আয় মা তাড়াতাড়ি, বৌমাদের বরণ করতে হবে যে। চঞ্চল তাড়াতাড়ি বরণডালা নিয়ে এসে সোজা লেহেঙ্গার দিকে তাকায়। ও মা, রিয়া বৌদি, তোমার লেহেঙ্গাটা তো খুব সুন্দর, মনে হচ্ছে অনেক দামি। হ্যাঁ, সুন্দর হবে না? আমি বিয়ের জন্য স্পেশালি মডার্ন ডিজাইনারকে দিয়ে বানিয়েছি। 1,00,000 টাকা দাম আছে এটার। আমি কি কম দামি জিনিস পরতে পারি? রিয়ার কথা শুনে কাজল রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে, হাই ভগবান, এত টাকা দিয়ে আবার কে লেহেঙ্গা পরে? কি জানি বাবা, আমি তো কোনোদিনও জানি না। এই লেহেঙ্গাটাই শুধুমাত্র চারিদিক থেকে কাপড় জুড়ে দিয়েছে, তাও আবার ব্লাউজের পিঠটা পুরো ফাঁকা। টেলার কি কাপড় চুরি করে নিয়েছে নাকি কে জানে, এত কম কাপড় দিয়ে কি আবার ব্লাউজ বানিয়ে দেয়? ও গড, এই মূর্খ গাওয়ারকে নিয়ে আমার যত জ্বালা হয়েছে। এ আমার টাইপের নয়, আমার মাথা পুরো খেয়ে নেবে। মা, আমার খুব গরম হচ্ছে, আমি ঘরে যাব। ঠিক আছে বৌমা, এই আলতার থালায় পা ডুবিয়ে ঘরের দিকে এসো। শাশুড়ির কথা শুনে কাজল বড় বউ হিসাবে আগে আলতার থালায় পা ডুবিয়ে ঘরে ঢুকে আসে এবং শাশুড়িকে বলে, মা, আপনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে আশীর্বাদ নেব। আপনি এই সংসারের গুরুজন, তাই আশীর্বাদ নেওয়াটা আমার প্রয়োজন বলেই মনে করি। কাজলের কীর্তি দেখে রিয়া মনে মনে বলতে থাকে, ও সত্যি, এই মূর্খ মেয়েটার জন্য আমাকে এইসব স্টুপিড কাজ করতে হচ্ছে। আমি কতটা খরচ করে পেডিকিওর করেছি পায়ে। আমি এই আলতাতে কোনো মতেই পা ঢোবাবো না, আমার পা নষ্ট হয়ে যাবে। এই বলে রিয়া অভিকে ঘরে নিয়ে যায়। বেবি কাম, আমার খুব গরম হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলো আমরা বেডরুমে যাই। সবিতা দেবী রিয়ার কথা শুনে অবাক হয়ে রিয়াকে বলেন, তুমি আমার ছেলেকে কি নাম ধরে ডাকলে? ওর তো একটা ভালো নাম আছে, তুমি এভাবে ডাকছো কেন? তুমি কি আবার নতুন করে নাম রেখেছো নাকি? যত সব ন্যাকামো, দেখে আর পারি না বাবা। হ্যাঁ, এটা আমি ভালোবেসে ডাকি মা। অভি নামটা কেমন ওল্ড ওল্ড লাগে, তাই আমি আদর করে বেবি বলে ডাকি। এটা কি খারাপ নাকি? এসব কথা শুনে চঞ্চল তার মাকে চুপ করিয়ে দেয়। ও মা, তুমি চুপ করো না, বৌদি তো আসলে মডার্ন, তাই এভাবে ডাকছে। কাজল বৌদিকে তুমি এভাবে বলো। বৌদি কত ভালো, কত সুন্দর দেখতে, আর কি সুন্দর লাগছে দেখো বৌদিকে। তোমার বড় ছেলে কোথা থেকে একটা গ্রামের ভূতনিকে নিয়ে চলে এসেছে। ছোট বৌদি চলো, আমি তোমার ঘরে দিয়ে আসি তোমাকে। রিয়া এসব একেবারেই পছন্দ করে না, কিন্তু চঞ্চল রিয়াকে আসার আগেই সবকিছু জানিয়ে দিয়েছে। কি পড়ছে, কেমন সেজেছে, কিভাবে কথা বলছে, কেমন স্টাইলিশ, সবকিছুই। এটা রিয়ার ভালো লাগে না একদম। রিয়া বিরক্ত বোধ হচ্ছিল। তারপর পরের দিন সকালে কাজল ঘরের সমস্ত ঝাড়ু মোছা করে সকাল সকাল পুজো করতে বসে যায়। এদিকে রিয়া নিশ্চিন্তে এসি চালিয়ে ঘুমাচ্ছিল। কাজলের পুজোর গান শুনে সকল ঘুম থেকে উঠে পড়ে। তারপর কাজল ও রিয়া দুজনেই রান্নাঘরের দিকে যায় এবং তাদের প্রথম রান্নাপালা শুরু হয়। সবিতা দেবী দুই বৌমাকে এসে বলেন, আজকে তোমাদের প্রথম রান্না, তাই সমস্ত রান্না তোমাদেরকেই করতে হবে। আর নিজের মনের মতো ভালো মন্দ রান্না করে সবাইকে খাওয়াতে হবে, মাথায় থাকে যেন। বৌমাদেরকে বুঝিয়ে সবিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসে। তারপর কাজল মনের আনন্দে সবার জন্য চটপট রান্না চাপিয়ে দেয়। আজ আমি আমার মনের মতো করে রান্না করে সবাইকে খাওয়াবো। এমন রান্না করবো শাশুড়ি থেকে স্বামী পর্যন্ত সবাই খাবারের নাম করবে আর আঙুল চেটে চেটে খাবে। কাজলের কথা শুনে রিয়া রাগে লাল হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ তো অনেক কিছুই রান্না করছে দেখছি। আমি কি রান্না করব? রান্নাঘরে যা গরম, ডিমের মতো সিদ্ধ হয়ে যাবো এক্ষুনি যে। এই গরমে আমি বেশিক্ষণ থাকতেও পারবো না, আর এত কিছু রান্নাও করতে পারবো না। আমার বয়েই গেছে। আমি কিছু একটা শর্টকাটে সুজির পায়েস বানিয়ে ছেড়ে দেবো, কিছু পারবো না আর করতে। এরপর সব রান্না করে খাবার টেবিলে সাজিয়ে সবাইকে কাজল খেতে দিয়ে বলে, রান্না কেমন হয়েছে? আমি অনেক কিছু রান্না করেছি। আলুর দম, লুচি, পোলাও, মাংস কষা, ইলিশ মাছের পাতুরি, তার সাথে গাজরের হালুয়া। এই নাও, আমি সুজির পায়েস রান্না করেছি। আমার রান্নাটা বেস্ট হয়েছে, খেয়ে দেখো তো সবাই। এ কি, বৌদি এত কিছু রান্না করেছে আর তুমি সুজির পায়েস বানিয়েছো? বৌদির রান্না খুব সুন্দর হয়েছে, সত্যি আঙুল চেটে খাওয়ার মতো। দারুণ হয়েছে বৌদি, দারুণ। কাজলের নাম করছে শুনে চঞ্চল বলে ওঠে,
কেন, আমার রিয়া বৌদি কি খারাপ রান্না করেছে? বড় বৌদি গ্রামের মূর্খ মেয়ে, তাই বোকার মতো অত কিছু রান্না করেছে। আর রিয়া বৌদি মডার্ন, একটাতে একেবারে ফাটিয়ে দিয়েছে। তোমার সুজির পায়েসটা বৌদি দারুণ হয়েছে। এই চঞ্চল, তুই চুপ কর। সব কথা নাক না গলালে হয় না নাকি? কি একটা ছাতার মাথায় পায়েস রান্না করে হয়ে গেল। কেন মা, তুমি তোমার বড় বৌমাকে মাথায় করে রাখো না। আমি তো কিছু বলছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। এভাবেই চলতে থাকে তাদের দিনের পর দিন। চঞ্চল সবসময় রিয়াকে ফলো করে। একদিন থাকতে না পেরে রিয়া বলেই ফেলে, বৌদি ব্যস্ত আছো, আসতে পারি তোমার ঘরে? ও গড, এই চিপকালিটা তো আমার পিছনেই পড়ে আছে, সবসময় আমার পিছনে লেগেই আছে। আমাকে একটু শান্তিতে থাকতেও দেবে না দেখছি। হ্যাঁ চঞ্চল, আসো। আসার জন্য আর পারমিশন নিতে হবে না, ঘরে এসো। বৌদি, তোমাকে একটা কথা বলার ছিল। কয়েকদিন থেকেই ভাবছি তোমাকে এই কথাটা বলবো। কি কথা বলো না চঞ্চল, সংকোচ করছো কেন? আমিও না তোমার মতো স্মার্ট হতে চাই বৌদি, তোমার মতো চটপট করে ইংলিশ বলতে চাই। আর তুমি যেমন মেকআপ করে সবসময় সুন্দর হয়ে থাকো, আমিও তোমার মতো সুন্দর হয়ে স্টাইল দিতে চাই। আমাকে একটু শিখিয়ে দেবে তুমি? ঠিক আছে, তোমাকে মডার্ন সুন্দর করে দেবো আমি, কিন্তু সংসারের কাজগুলো কে করে দেবে? ও তুমি ভেবো না, কাজল বৌদি তো আছে। ও মূর্খ, অত কিছু বোঝে না। ওকে দিয়ে সব কাজ করিয়ে দেবো। সারাদিন তো সব কাজ করে, আর একটু করলে কি হবে? ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমিও সময় পেয়ে যাবো আর তুমি মডার্নও হয়ে যাবে। এরপর কাজলকে সংসারে সমস্ত কাজ করতে হয়। তার উপরে চঞ্চল রিয়ার যত সব কাজ কাজলের উপরে চাপিয়ে দেয়। এই নাও কাজল বৌদি, এইসব নোংরা কাপড়গুলো সব কেচে শুকাতে দিয়ে দাও, তারপর সব ঝাড়ু মোছাগুলো দিয়ে নেবে। কেন, এগুলো তো তোমার রিয়া বৌদির কাজ, আমি কেন করব? আমার তো আরো কাজ আছে। রিয়া বৌদি এখন ব্যস্ত আছে, এত কাজ করতে পারবে না। তুমি বেশি কথা না বলে এগুলো করে দাও, চুপচাপ কাজগুলো করে নাও তো। চঞ্চলের সব কথাই সবিতা দেবী শুনতে পায়। তারপর সবিতা দেবী বলেন, বৌমা সারাদিন কাজ করে যাচ্ছে, একটু রেস্ট পাচ্ছে না, তার উপরে এত কাজ কখন করবে ও? তুমি বৌমার কিচ্ছু করবে না, যাও চুপ করে গিয়ে রেস্ট নাও। সারাদিন অনেক কাজ করেছো, একটু তো রেস্ট নেওয়ার দরকার আছে। চঞ্চল, কি রিয়া বৌমাকে ডেকে দে, এখন সব কাজ ও শেষ করবে। চঞ্চল মায়ের কথা শুনে রিয়াকে ডাকতে গিয়ে দরজার কাছে শুনতে পায় রিয়া ফোনে কথা বলছে। আমার ননদ সবসময় চুম্বকের মতো আমার কাছে জড়িয়ে থাকে, বলছে কিনা আমার মতো মডার্ন হবে। আমিও চালাকি করে বলেছি সংসারের কাজ সব কিছু করতে পারবো না। এরকম মজার সংসার কোথায় পাবো বল? ননদকেও বোকা বানাচ্ছি, আর শাশুড়িও বোকা, কিছু বোঝে না। ভালোই আরামে আছি। চঞ্চল সব কথা শুনে মনে মনে কষ্ট পায়। বৌদি, তোমাকে আমি এত বিশ্বাস করেছি, ভালোবেসেছি, তুমি কিনা আমাদেরকে এরকম করে বোকা বানাচ্ছ, আমাদের সরলতার সুযোগ নিচ্ছ। চঞ্চলের কথা শুনে অবাক হয়ে যায় ও থমকে যায়। তাড়াতাড়ি ফোনটা লুকাতে গিয়ে চঞ্চল বলে, লুকিয়ে কি হবে বৌদি, আমি তো তোমার সব কথা শুনেই নিয়েছি। মা ঠিকই বলে, আমরা যার সঙ্গে যেমন ব্যবহার করব, উল্টে সেই ব্যবহারটা আমাদের কাছেই এসে পড়বে। আমি তোমার জন্য কাজল বৌদিকে কত কথা শুনিয়েছি, কত চাপ দিয়েছি কাজ করার জন্য, কিন্তু সে সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে, একটাও কথা বলেনি। তারপর চঞ্চল কাজল বৌদির কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি বৌদি। তুমি মূর্খ হলেও তোমার মন খুব সাদা, তুমি সরল প্রকৃতির মানুষ বলেই চুপচাপ সব অত্যাচার সহ্য করেছো, অনেক বড় বড় কথাও সহ্য করেছো, কোনোদিন কিছু বলনি। ক্ষমা করে দাও বৌদি, আমি আর কখনো তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না। আমার শিক্ষা হয়ে গেছে, কে কেমন আমি সব বুঝতে পেরে গেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি, আমাকে ক্ষমা করে দাও। নিজেদের মধ্যে আবার ক্ষমার কি আছে বোন? তুমি আমার বোনের মতো, আমার সঙ্গে এরকম করেছো, আমি এসব কিছুই মনে করিনি। আমি শুধু এটাই চাই, যে যার মতো থাকুক না, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। যে যার মতো থাকুক না কেন, আমার সংসার এটা আমাকে বুঝতে হবে, তাই আমি সবসময় সংসারের প্রতি জীবন দিতে রাজি আছি। কাজলের কথা শুনে চঞ্চল হতভম্ব হয়ে যায়। এরপর তাদের ভুল তারা বুঝতে পারে। এখন তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।